আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রাইমারি শিক্ষক নিবন্ধন এখনো যারা আবেদন করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আবেদনের সময় কিন্তু ২৬ তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এরপরে কিন্তু আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না। তো যারা এখনো আবেদন করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা। পাশাপাশি অনেক বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আবেদনে অনেকেরই কিন্তু অনেক সমস্যা হয়েছে। এগুলো নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছেন, লেখালেখি করতেছেন। এই বিষয়গুলো নিয়েও আমরা আজকের ভিডিওতে দেখাবো। তারপরে কিভাবে আপনারা আবেদন করবেন, প্লাস যারা আবেদন করেন নাই তাদের সম্পর্কে আজকে সুন্দরভাবে দেখায় দেব। এবং কিছু কমেন্ট আমরা দেখতেছি যে আহ, প্রধান শিক্ষকে নাকি আবেদন করলে সহকারী শিক্ষক সামনে যেটা প্রকাশ করা হবে সেটাতে নাকি আবেদন করতে পারবে না। এই ধরনের কিন্তু বেশ কিছু সমস্যা বা এই ধরনের বেশ কিছু কিন্তু কমেন্ট আমরা দেখতে পারতেছি। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি সুন্দরভাবে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি মনে করি যে এই প্রাইমারি শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট করে থাকেন তারা এই ভিডিওটা দেখলে সবকিছু নিয়ে ক্লিয়ার হবেন, এবং যারা আবেদনে ভুল করছেন তারাও ক্লিয়ার হবেন। পাশাপাশি এখান থেকে যারা এখনো আবেদন করেন নাই তারাও কিন্তু আবেদনের প্রসেস বা কারা আবেদন করতে পারবে সেটাও জানতে পারবেন। আবেদনে কি কাগজপত্র লাগবে সবকিছু আমি আজকের এই ভিডিওতে একদম এ টু জেড ক্লিয়ার করে দেবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ১১২২ জনকে নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষক পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয় থেকে। তো প্রশিক্ষণ অবস্থায় বেতন পাবেন হচ্ছে ৩০,২৩০ টাকা। প্রশিক্ষণ বিহীন পাবেন ২৭,৩০০ টাকা। আবেদনের জন্য শুধুমাত্র, অনেকেই বলে যে মাস্টার্স পাস লাগবে, না মাস্টার্স পাস না, শুধুমাত্র অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেকে আবার বলে যে যেহেতু এই কমেন্টগুলো আমি যেহেতু এর আগেও এই ভিডিওগুলো দিয়েছি ইউটিউবে, ফেসবুকে, অনেকেই কমেন্ট করে থাকেন যে আহ, প্রধান শিক্ষক পদে কি সরাসরি আবেদন করা যায় কিনা, পূর্বের কোনো অভিজ্ঞতা থাকতে হয় কিনা। তো দেখেন, এইগুলোতে কিন্তু আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র আপনি অনার্স পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন, আপনি আবেদন করতে পারবেন। সো অনেকে বলে যে প্রধান শিক্ষক কি সরাসরি নিয়োগ দেয়? হ্যাঁ, প্রধান শিক্ষক কিন্তু সরাসরি নিয়োগ দেওয়া হবে এখন। তো বেসিক্যালি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু এই বিষয়টা বলে দিয়েছে যে 15ই জুলাই কিন্তু একটা বৈঠকে উনি বলে দিয়েছে যে প্রধান শিক্ষক পদে সরাসরি আহ, যারা যুবকরা যারা স্টুডেন্টরা যারা আবেদন করবে, যুবক যারা আবেদন করবে সরাসরি তাদেরকে এখন দেওয়া হবে। শুধুমাত্র যে ওই যে আপনার বয়স যাদের বেশি হয়েছে, মানে রিটার্ন করার 5 বছর আগে প্রধান শিক্ষক বানানো হবে, এমন প্রথা থেকে কিন্তু বাতিল হয়েছে। এই প্রথা কিন্তু এটা কিন্তু আর নাই, ঠিক আছে? তো এখন সরাসরি আপনি প্রধান শিক্ষক হতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি মনে করি একদম ক্লিয়ার, এ টু জেড। তো সকলেই আবেদন করতে পারবে। তো যাই হোক, এখন আমরা পরীক্ষার ক্যাটাগরিটা দেখবো, তারপরে আমাদের যে মেইন বিষয়গুলো, সমস্যাগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এগুলো সম্পূর্ণই নতুনদের জন্য আমি বলতেছি। যারা আবেদন করছেন, ভুল হয়েছে, তারা একটু শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো লিখিত পরীক্ষার প্যাটার্নটা দেওয়া আছে। বাংলাতে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, এবং গণিতে আছে 20 মার্ক, সাধারণ জ্ঞানে আছে 20 মার্ক। মোট হচ্ছে 90 মার্ক। 90 মার্কের মধ্যে 50% পেতে হবে, অর্থাৎ 45 মার্ক পেতে হবে, তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হবেন। এর পাশাপাশি আছে মোট নম্বর আছে 90। 90 হচ্ছে মোট, এটা হচ্ছে লিখিত, আর 10 মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা। এই 10 মার্কের মধ্যে আপনাকে 5% পেতে হবে, অর্থাৎ 50% পেতে হবে, ঠিক আছে? তার মানে 5 মার্ক পেতে হবে, তাহলে কিন্তু আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তো এরপরে আছে এখানে গ্রেডিং পদ্ধতি আছে। নন টেকনিক্যালি 11তম গ্রেড, 129 নম্বর সিরিয়ালে আছে প্রধান শিক্ষক নিয়োগ সার্কুলার। এরপর আমরা এখান থেকে দেখব, যদি অনেকেই আবেদনের লিঙ্কটা খুঁজে থাকেন বা ওয়েবসাইটটা খুঁজে থাকেন, আমি এই জায়গাটাকে একটু জুম করতেছি, দেখেন bpscteletalk.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করতে পারবেন একেবারে সহজে। আপনারা শুধু আপনাদের যখন আবেদন করবেন ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন, আসার পরে bpscteletalk.com.bd ওয়েবসাইটে আপনারা সরাসরি পৌঁছবেন। ওখান থেকে আপনারা আবেদনের প্রসেসটা পেয়ে যাবেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখাই, আবেদনের সময় কিন্তু অনেকবার চেঞ্জ করা হলো। একবার 21 তারিখ থেকে 24 তারিখে আবেদনটা শুরু হলো, 21 তারিখ থেকে চেঞ্জ করে 24 তারিখে নেওয়া হয়েছে। এরপরে আবার আপনার হচ্ছে 20 তারিখে শেষ হওয়ার কথা ছিল, সেখান থেকে আবার 26 তারিখ পর্যন্ত বাড়াই দিছে। 26 তারিখের পরে কিন্তু আর কোনোভাবেই সম্ভব না। বেশ কিছু জটিলতার কারণে অনেকে আবেদন করছিল। আমরা নিজেরাই প্রায় 20টার মতো চ্যানেলে কিন্তু আমরা মেইল করছিলাম যে আবেদনের সময় এরকম, অর্থাৎ 18, 19, 20 তারিখে সমস্যা হয়েছিল, আবেদন করা যায় নাই। এই বিষয়গুলো নিয়ে আমরা নিউজ চ্যানেলে মেইল করছিলাম, সেখান থেকে অনেক কয়টা চ্যানেলে আমার এই মেইলটা নিউজ করছিল, যার কারণে এবং সকলের কারণেই কিন্তু এই সময়টা বাড়ায় দেওয়া হয়েছে 26 তারিখ পর্যন্ত। তো যাই হোক, 26 তারিখের আগে যারা এখনো আবেদন করে নাই, অবশ্যই আপনারা 26 তারিখের আগে আবেদন করবেন। হ্যাঁ, আরেকটা কথা যেটা, সেটা কিন্তু অনেকেই বলেছেন যে দেখলাম যে কি অনেকে আবেদন করেনি, প্রায় আমি অত হতভম্ব হয়ে গেলাম যে মানুষ এখনো যদি এইরকম
একটা স্বাভাবিক বিষয় না জেনে যদি এত বড় ভুল করেন আপনারা, তো আবেদন না করার কারণ কি? না করার কারণ হচ্ছে তারা বলতেছে যে প্রধান শিক্ষকে আবেদন করলে সহকারী শিক্ষকে আবেদন করতে পারবে না। তো আসলে ফেসবুকে মানে বিসিএস প্রিমিনালের কিছু গ্রুপ আছে, শিক্ষক নিবন্ধনের কিছু গ্রুপ খোলা হয়েছে। এগুলোতে আপনার কি বলি, একদম মানে খিচুড়ি অবস্থা একদম। কার মাথায় কি আছে, 8 পাস ও কমেন্ট করতেছে, ও আপনার হচ্ছে সলিউশন দিচ্ছে। সেই সলিউশন আবার অনার্স মাস্টার্স পাশে একজন শুনে সে পাগল হয়ে গেছে। এই হলো ফেসবুকের অবস্থা। কার কি অবস্থা, এই জন্য আমি শুধু দেখি, মনে হয় যে কমেন্ট করব, সঠিক জিনিসটা জানানোর চেষ্টা করব, সে মন মানসিকতা আর থাকে না। তো বেসিক্যালি এগুলো আপনারা শুনবেন না কারো কোনো কথা। আপনারা যারা এখনো আবেদন করেন নাই, অবশ্যই আবেদন করবেন। এইটার সাথে অন্য কোনো সার্কুলার কোনো সম্পর্কই নাই। আপনি প্রধান শিক্ষক পদে আবেদন করবেন, 2 দিন পরে যদি আপনার সহকারী শিক্ষকের আবেদন প্রকাশ করা হয়, ওটাতেও আপনি আবেদন করতে পারবেন। আপনি এটাতে আবেদন করলে ওইটাতে আবেদন করতে পারবেন না। এই সব কে আপনাদেরকে বললো আমি জানি না, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আবেদন করবেন। এই সার্কুলারের সাথে সামনে যে সার্কুলার প্রকাশ করা হবে, বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই। তো যারা এই বিষয়গুলো নিয়ে ফেসবুকে কমেন্ট করেন, তাদের জন্য এই নিউজটা আর কি, তাদের জন্য এই বিষয়টা বলে দিলাম। তো পেমেন্টের বিষয়টা একটু বলে দিই। তো যারা নতুন আছেন, পেমেন্ট কত টাকা করতে হবে? 150 টাকা সরকারি ফি। 150 টাকা থেকে আরও 5 থেকে 7 টাকা, অর্থাৎ মনে করেন 10 টাকাই খরচ হয়। SMS সহ 2টা SMS এর বিষয় আছে। তো মনে করেন 160 টাকার মতো খরচ হয়। এই যে আপনার 11তম গ্রেডের 150 টাকা দেওয়া আছে এখানে, 2টা SMS সহ 157 টাকা 58 টাকা খরচ হয়। যাই হোক, এই পেমেন্টটা আপনাদের সরকারি ফি আর কি, এটা কেটে নিবে। প্রসেসটা নিজেরা আবেদন করলে কি পেমেন্টটা দিবেন, কিভাবে, টেলিটক সিমে আপনাকে রিচার্জ থাকতে হবে। 160 টাকা রিচার্জ থাকলে, যদি রিচার্জ করা থাকে, আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন কপিটা আপনার যে একটা ইউজার আছে নিচে দেখবেন লাল কালার, তো বিপিএসসি লিখবেন, ইউজার আইডিটা লিখবেন, 16322 নাম্বারে আপনারা সেন্ড করবেন। দেখবেন এখন সার্ভার একেবারে ফ্রি, একেবারেই ফাস্ট। 5 সেকেন্ডের মধ্যে আপনার এসএমএসটা আসবে, সেই এসএমএস একটা পিন নাম্বার থাকবে। বিপিএসসি ইএস দিয়ে পিন স্পেস দিয়ে পিন নাম্বার দিলে আপনাদের টেলিটক দিয়ে ঘরে বসে থেকে নিজেরাই অ্যাপ্লাইটা করতে পারবেন, নিজেরাই পেমেন্টের ফিটাও দিতে পারবেন। ওকে, এখন আমরা দেখব কি কি কাগজপত্র লাগবে। যারা নতুন তাদের জন্য আমি একটু বলতেছি, তারপরেই যারা আবেদন করছেন তাদের বিষয়গুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন বলবো আমরা প্রথমে। নিজেরা আবেদন করতে যে তথ্যগুলো লাগবে, যে কোনো কম্পিউটার দোকানে যদি আপনি যান, এই ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। এসএসসির বোর্ড নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, গ্রুপ, জিপিএ, এই বিষয়গুলো লাগবে। অর্থাৎ ফুল ইনফরমেশনটা লাগবে এসএসসির। এইচএসসির বোর্ড, তারপরে রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, গ্রুপ, জিপিএ লাগবে। ডিগ্রির ক্ষেত্রে বোর্ড, শুধুমাত্র বোর্ড, পাসিং ইয়ার, গ্রুপ, জিপিএ, আর হচ্ছে কোর্স ডিউরেশন বলতে বেসিক্যালি হচ্ছে ডিগ্রি যারা, তাদের হচ্ছে 3 বছরের কোর্স। আর যারা অনার্সের 4 বছরের কোর্স। আবার হচ্ছে মাদ্রাসা যারা, তাদের 3 বছর, কারো কারো ক্ষেত্রে 4 বছর। তো এই যে হচ্ছে যে কয় বছরের কোর্স, সেটাই হচ্ছে কোর্স ডিউরেশন। এখান থেকে শুধুমাত্র বোর্ড, পাসিং ইয়ার, গ্রুপ, জিপি আর কোর্স ডিউরেশন, এই 5টা লাগবে। আর এখানে মাস্টার্স আপনার থাকলে আপনি দিবেন, না থাকলে প্রয়োজন নাই। এরপরে আপনাকে যে বিষয়গুলো থাকতে হবে, অবশ্যই এখানে বাংলায় হচ্ছে নিজের নাম। তো এখানে আপনাদেরকে একটা ভালো একটা জিনিস আপনাদেরকে জানাই দিই বা আপনাদেরকে শিখাই দেই। যদি যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তাদের জন্য আমি এটা বলে দিই। তো দেখবেন অনেক সময় সার্টিফিকেটের বাঁকাতেরা লেখাগুলো দেখে আপনাদের অনেক সময় NMW এই বিষয়গুলো নিয়ে একটা কিন্তু হযবরল হয়ে যায়। যদি আপনি কম্পিউটারের দোকানে সার্টিফিকেটের ফটোকপি বা ইত্যাদি দিয়ে আসেন, দেখবেন যে আপনার নামের অক্ষর ভুল করে, তাই না? তো এই যে ভুল করার কারণ হচ্ছে সার্টিফিকেট দেখে কিন্তু অনেকেই লিখতে পারে না, বা এটা স্বাভাবিক, আমাদেরও হয় এইরকম। NM একই সঙ্গে লেখার কারণে ওই লেখাগুলো ধরা যায় না, তাই না? তো এই জন্য আপনারা করবেন কি, আপনারা রেজাল্ট বিডি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আপনার যে মার্কশিটের যে অপশনটা, ওইখানে আসবে রেজাল্ট বিডির। তো আপনারা করবেন কি, ওই যে আপনার এসএসসির বোর্ড নাম্বার দিয়ে, রোল নাম্বার দিয়ে, পাসিং ইয়ার দিয়ে, রেজিস্ট্রেশন দিয়ে সার্চ করবেন। তাহলে দেখবেন আপনাদের মার্কশিট আসবে। এসএসসি, এইচএসসি যে কোনো একটা মার্কশিট আপনি মার্কশিট সার্চ দিয়ে বের করবেন, ওখান থেকে কপি করে নিয়ে বসাবেন। তাহলে হইলো কি, কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আমরা এইভাবে আবেদন করি, আমাদের কোনো ভুল হয় না মোটামুটি আল্লাহর রহমতে। তো এই প্রসেসে আপনার আবেদনটা করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? রোল নাম্বার, ওখানে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি ইনফরমেশনগুলো পাবেন ওই জায়গা থেকে। যদি একটা যে কোনো একটা সার্চ দিবেন, শুধুমাত্র কপি করে বসাবেন। কপি করে বসালে তো কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নাই। সো ওই জন্য আমরা এখান থেকে যে সাজাইছি, বা ইংরেজিতে কোনো নাম চাই নেই, শুধুমাত্র বাংলাতে নাম চাইছি। ইংরেজিটা আমরা ওইখান থেকে কপি করে নিই। তো এই বিষয়টা যাদের জানা ছিল না, তারা আশা করি এই সিস্টেমে আবেদন করবেন বা এই সিস্টেমে আপনারা বের করবেন। নিজের নাম বাংলায়, তারপরে পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়, ধর্ম, লিঙ্গ, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক অবস্থা, এখানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম দিবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনার, আর আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনার হাজবেন্ডের নাম দিবেন, ঠিক আছে? আর যারা আমার মতো সিঙ্গেল আছেন তারা সিঙ্গেল দিবেন, ঠিক আছে? এরপরে মোবাইল নাম্বার দিবেন, ইমেইল দিবেন, কোটা থাকলে দিবেন, মুক্তিযোদ্ধা কোটা, তারপরে হচ্ছে
ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটা, ক্ষুদ্র নিরীগোষ্ঠী কোটা আছে, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোটা, সরি তৃতীয় লিঙ্গ তো কোটা না, এটা হচ্ছে তৃতীয় লিঙ্গের কোটা আছে, ঠিক আছে। তৃতীয় লিঙ্গদের 1% কোটা, ক্ষুদ্র নিরীগোষ্ঠীর 1% কোটা, আর হচ্ছে শারীরিক প্রতিবন্ধীর 1% কোটা, আর মুক্তিযোদ্ধার 5% কোটা, ঠিক আছে। তো এই হলো বিষয়। এরপরে অ্যাড্রেসটা আপনাদের বাংলা ইংরেজি দুইটাতেই লাগবে। এখানে ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিবেন, এটা হচ্ছে ইংরেজিতেও দিবেন, বাংলাতে দিবেন। এরপরে এখান থেকে ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে, ঠিক আছে। একটা ছবি এবং স্বাক্ষর লাগবে। এখানে যে নাম্বারটা দেখতে পারতেছেন এটা আমারই একটা নাম্বার, এই নাম্বারে চাইলে যোগাযোগ করে আমাদের থেকে আবেদনটা করে নিতে পারবেন। 017758 নাম্বারটা আপনাদেরকে একটু বড় করে দেখাতে পারি আমি। সো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, এখানে আমার নাম্বারটা দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে শুধুমাত্র SMS করবেন, দয়া করে ফোন দিবেন না, ভয়েস দিবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS দিবেন 0177583031 0177583031 এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। শুধুমাত্র বলবেন যে আমি প্রধান শিক্ষক পদে আবেদন করব। ইনফরমেশনগুলো আপনি দিবেন, যেগুলো দেখলেন যদি মনে না থাকে আমি আপনাকে আবার এটা দেবো, আপনারা পূরণ করে দিবেন, আমি আপনার আবেদনটা সুন্দরভাবে করে দেবো। যাই হোক, আর সময় আছে 2 দিন, নিজেরা পাইলে নিজেরাও আবেদন করে নেবেন। এখন যদি আমি বলি, এখন হচ্ছে ভুলের বিষয়। অনেকের ভুল হয়েছে, কিন্তু এটা নিয়ে অনেকের সমস্যার মধ্যে আছেন। তো এই ভুলগুলো আমি আপনাদেরকে একটু দেখে দেবো যে এই ভুলগুলো আপনারা কীভাবে সমস্যার সমাধান করবেন। তো কার ভুল হচ্ছে, অনেক প্রকারের ভুল হয়, কোন প্রকারের ভুল হলে আপনি কি করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে একটু বলে দেওয়া দরকার। তো আবেদনের জন্য আপনাদের যে বিষয়টা আছে, BPSC যে ওয়েবসাইট আছে, এখানে আসবেন আপনারা। আচ্ছা, ভুল হলো কয়েক ক্যাটাগরির ভুল হয়েছে আপনাদের, আমি জানি। অনেকেই হচ্ছে এগুলো নিয়ে দেখি ইউটিউবে সার্চ করেছেন, আমার কমেন্টে অসংখ্য শত শত কমেন্ট, আমার এই ভুল হয়েছে, আমার ওই ভুল হয়েছে, পেমেন্ট করছি ভুল হয়েছে। তো আজকে ভুল নিয়ে আমরা একটু আলোচনা করব, যেহেতু শেষ সময়ে অনেকেই আবেদন করছে, শুধুমাত্র আবেদন অল্প মানুষই কম করছে, মানে আবেদনের কম বাকি আছে হচ্ছে অল্প কিছু সংখ্যক, কিন্তু আবেদন ম্যাক্সিমাম সবাই করেই দিছে, তাই না, যেহেতু বারবার হচ্ছে ডেট দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে কার কোন ভুলে কি সমস্যা হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখেন, ভুল হলো কয়েক প্রকার। এক নাম্বার আমরা দেখাবো এখান থেকে। একটা কথা বলে নেই, আপনি যদি যে কোনো ভুল হোক, আপনি যদি আবেদন করছেন পেমেন্ট দেন নাই, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে পেমেন্ট করার আগে ভুল, একটা হচ্ছে পেমেন্ট করার পরে ভুল, ঠিক আছে। পেমেন্ট করার আগের ভুলটা একটু দেখে দেই। তো আমরা একটু এই বিষয়টা এই জায়গায় না থাকে এই জায়গায় থাকি, কেননা এই জায়গায় থাকলে, ওই ওয়েবসাইটের মধ্যে থাকলে ফেসবুক, ইউটিউব হচ্ছে দেয়, সমস্যা করে, ঠিক আছে, ভিডিওটাকে ডিলিট করে দেয়। এই জায়গায় থাকি তাহলে সমস্যা নেই। তো আমি দেখাই এখানে থেকে ভুল হচ্ছে অনেক কয়েক প্রকার, সবগুলো প্রকার নিয়ে আমরা আলোচনা করবো এখান থেকে। তো মনে করেন আপনি হলো পেমেন্ট করেন না, এখনো আবেদন করছেন, ঠিক আছে, আবেদন করছেন, পেমেন্টটা এখনো দেন নাই। সেই ক্ষেত্রে কি হবে, আপনার ওখান থেকে আপনি যদি হচ্ছে সম্পূর্ণ আবেদন ভুল হয়, পেমেন্ট যদি না করেন, আবেদন করছেন, সাবমিট দিয়েছেন, তারপরে দেখছেন ভুল হয়েছে, আপনি পেমেন্ট করেন, এতে কোনো সমস্যা হবে কিনা? এতে কোনো ধরনের সমস্যা নেই। আপনার আবেদনে যদি আপনার 20 জায়গায় ভুল হয়, আপনি যদি পেমেন্ট না করেন, কোনো ধরনের সমস্যা নাই। আপনার যে আবেদনের পেমেন্ট করবেন, একদম ক্লিয়ার কাট বলে দেই, যে আবেদনের পেমেন্ট করবেন শুধুমাত্র সেই আবেদনটাই হচ্ছে গৃহীত হবে, এছাড়া বাকি কোনো আবেদন গৃহীত হবে না। আপনি যদি 10টা আবেদনও করেন, যদি পেমেন্ট না করেন, আপনার একটা আবেদনও হবে না। অর্থাৎ যে আবেদনটার আপনি পেমেন্ট করছেন ওই আবেদনটাই গৃহীত হবে, ওই আবেদনটাই আপনার BPSCর যে সার্ভার সেখানে চলে যাবে, ঠিক আছে, ওইটারই শুধুমাত্র এডমিট কার্ড চলে আসবে। আশা করি এই বিষয়টা আমরা সমাধান পাইলাম। ওকে, এর পরের স্টেপ হচ্ছে পেমেন্ট করছেন, তারপর দেখছেন ভুল, ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, পেমেন্টের আগে আপনি যত আবেদনই করেন কোনো ধরনের সমস্যা নেই, আপনি দেখছেন আবেদনে ভুল হয়েছে, আপনি আবার আবেদন করেন, সমস্যা নেই, সেই আবেদনটার আপনি পেমেন্ট করে দেন। আচ্ছা, এটা সম্পর্কে আমরা বুঝলাম। এরপর আমরা দেখব এখান থেকে পেমেন্টের পরে ভুল হলে আপনি কি করবেন। তো এখন ভুলেরও বেশ কিছু ক্যাটাগরি আছে, ঠিক আছে, তো আমরা ছোট ভুলগুলো আগে দেখি। তো এখান থেকে মনে করেন আপনার যে বিষয়গুলো, এখান থেকে মনে করেন কারো একটা নামের একটা মাত্র শুধু একটা হচ্ছে লেটারে ভুল হয়েছে, অর্থাৎ একটা শুধু, এখান থেকে আমি আমার নামটা লিখি এখানে, হ্যাঁ, এখানে আমি আমার নামটা লিখি রায়হান। তো মনে করেন রায়হান লিখতে এনের জায়গায় এম হয়েছে, ঠিক আছে, এনের জায়গায় এম হয়েছে। তো এইরকম এক ধরনের ভুল আছে, ঠিক আছে। তো নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এই তিনটা ছাড়া মনে করেন এখান থেকে অনেকের দেখি, সেদিন দেখলাম হচ্ছে গ্রামের নাম ভুল হয়েছে, একটা টিটা কিন্তু শুধু একটা বেশি উঠছে, এটা নিয়ে সে কান্নাকাটি করতেছে। শোনেন, গ্রামের নামে আপনার যদি কেন যদি একটা জায়গায় 3টা পরে সমস্যা নেই, এই গ্রামের নাম, পোস্ট অফিস, জেলা আর উপজেলা কিন্তু আপনার অটোমেটিকলি থাকে, এটাতে তো ভুল হওয়ার কোনো অপশন নাই। গ্রামের নাম আর পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলোতে যদি ভুল হয়, দুই একটা শব্দের ভুল হয়, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আপনার এটার সঙ্গে আপনার ওই যে আপনার কোনো কিছু মিলাবে না, ঠিক আছে, এটা আপনি যা দিচ্ছেন ওইটাই, ঠিক আছে।
এইটা আমি আবারও বলি, গ্রামের নাম, পোস্ট অফিস, পোস্ট কোড, এই বিষয়গুলো যদি দু একটা অক্ষর ভুলও হয়, মিস্টেক হয়, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা নেই। আচ্ছা, এখন হলো বিষয়, এইখানে আপনার অক্ষর ভুল হয়েছে, ঠিক আছে, আমার এনের জায়গায় এম হয়েছে, ঠিক আছে। এই মানে আমি ছোট, এখানে অনেক কয়টা প্রকার আছে, ছোট ছোট ভুল হলে করণীয় কি, বড় বড় ভুল হলে করণীয় কি। তো মনে করেন এখান থেকে আমার একটা ছোটখাটো অক্ষর ভুল হয়েছে, তো সেক্ষেত্রে করণীয় কি। তো আমি বলবো পেমেন্টও করে দিচ্ছেন আপনি, ঠিক আছে। তা এই হলো ভুল হচ্ছে, এখান থেকে আমার নামের জায়গায়, পিতার নামের জায়গায় অথবা মাতার নামের জায়গায় ভুল হয়েছে। অথবা এখান থেকে যদি রোল নাম্বার অথবা পয়েন্ট যদি ভুল হয়, অর্থাৎ আপনি যে 3.50 পাইছেন, ওইখানে আপনি 3.55 উঠাইছেন, এইরকম ভুল, অথবা এখান থেকে নিজের নামের কোনো একটা ওয়ার্ডের ভুল। সো এইরকম ভুল যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, পেমেন্টও করছেন, আপনার হচ্ছে কোনো করণীয় হচ্ছে প্রিপারেশন নেওয়া। আপনার করণীয় কি, প্রিপারেশন নিয়ে, আবেদনে ভুল হয়েছে হোক, ওটা ওই পর্যন্তই রেখে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয়, এরপরে মনে করেন আপনার, হ্যাঁ এখানে একটা বিষয় আছে, আপনার ওই যে বললাম পয়েন্টের হচ্ছে 1 পয়েন্ট 2 পয়েন্টের ভুল হয়েছে, তারপরে নিজের নামের একটা অক্ষর দুইটা অক্ষর ভুল হয়েছে, এই ধরনের ভুলে কোনো সমস্যা নাই, আপনি এটা এটা নিয়ে কোনো টেনশনই নেই, ঠিক আছে। এই বিষয়গুলো কেন টেনশন নেই বলতেছি, আমি একদম শেষে বুঝাই দেবো আপনাদেরকে। এখন যদি হলো একেবারেই বেশি ভুল হয়ে থাকে, মনে করেন আমার জায়গার, আমার বাবার নামের জায়গায় আমি আমার নাম বসাইছি, মনে করেন আমার বাবার নামে এটা একটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এই নামটা মনে করেন আমার হচ্ছে নিজের নামের জায়গায় বসাইছি, আমার নিজের নামটা আমার বাবার জায়গায় বসাইছি, এত বড় ভুল, বিশাল বড় ভুল, পুরো নামটাই ভুল। এই রকম ভুল হলে কিন্তু আবার একটা সমস্যা। তো পেমেন্টও করছেন, আবার কিন্তু এখন নতুন করে ওই রোল নাম্বার রেজিস্ট্রেশনের মধ্যে আবেদনও করা যায় না, ঠিক আছে। তো যাদের এইরকম সমস্যা হয়েছে, তাদের করণীয় কি, এখন আমি বলবো এই বিষয়টা নিয়ে সমাধান পাবেন আপনারা। আর একটা বিষয় বলে নিই, শুধুমাত্র আবেদন সাবমিট দেওয়ার পর, ওই যে আপনার হচ্ছে আবেদন সাবমিট দেওয়ার পরে নেক্সট অপশনে কিন্তু একটা বিষয় আসে, ওখানে আপনার ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে বেশ কিছু টিক মার্ক দিতে হয়, যেমন হচ্ছে আপনার এডমিট কার্ড, গ্রাজুয়েশন, মাস্টার্স, তারপরে এনআইডি কার্ড, ওই আপনার টিক মার্ক দিলে কোনো, শোনেন আমি যদি বলি, ওইখানে আপনি যদি একটা টিক মার্ক নাও দেন তাও সমস্যা নেই, আপনি যদি সবগুলোতে টিক মার্ক, না সবগুলোতে দেওয়ার দরকার নাই, ওইখানে টিক মার্কের সাথে কোনো সম্পর্ক নেই, ওখানে আপনি কয়টা দিচ্ছেন না দিচ্ছেন ওগুলো আপনার বেসিক্যালি, ওগুলো আপনার কোনো ধরনের সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখন যে বিষয়টা, আপনার যদি নামের অক্ষর ভুল হয়, অথবা পয়েন্ট দুইটা, 1 পয়েন্ট 2 পয়েন্ট 1 পয়েন্ট ভুল হয়েছে, নামের একটা লেটার ভুল হয়েছে, এইরকম ভুল হলে করণীয় কি, দেখেন, মনে করেন আপনার হচ্ছে মানে আবেদনের প্রসেসটা আমাদেরকে বুঝতে হবে আগে। আপনি আবেদন করছেন, আবেদনের আপনার নামের জায়গায়, আমার নাম রায়হান, ওই জায়গায় যদি আমি কলার গাছও লিখে তুই, তবুও কিন্তু এডমিট আসবে, বোঝেন বিষয়টা, তবু এডমিট কার্ড আসবে, ঠিক আছে। আচ্ছা, কেন আসবে বলতে পারেন, এখানে হচ্ছে আপনার যে আবেদনগুলো করা হয়, এই আবেদনগুলো কিন্তু আপনার এই যে আবেদনটা, এটা কিন্তু অটোমেটিক সফটওয়্যার দিয়ে কিন্তু অটোমেটিকলি প্রিন্টেড হয়, এগুলো আপনার আবেদন কিন্তু আপনার কখনোই আবেদন তারা দেখবে না, ঠিক আছে, যে কার কত পয়েন্ট, ওই যে অনলাইনে চেক করে দেখতে হবে, কার নামের সঙ্গে সার্টিফিকেটের মিল আছে, এগুলো কিন্তু আপনার প্রথম পর্যায়ে কখনোই দেখবে না। আপনি যদি আপনার নামের জায়গায় কলার গাছ লিখে ধরুন, আমার নাম রায়হান, আমি যদি কলার গাছ লিখে দিই, তবু এডমিট কার্ড আসবে, ঠিক আছে। সমস্যা হবে পরে, সেটাও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, তাহলে বুঝলাম কি, আমরা প্রথম ধাপের ক্ষেত্রে আপনার যত সমস্যাই হোক, আপনার কোনো সমস্যা নাই, আপনি হচ্ছে এডমিট কার্ড পাবেন। এখন এডমিটকে আপনি যে পরীক্ষা দিলেন, লিখিত পরীক্ষা হবে প্রথমে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলেন, উত্তীর্ণ হওয়ার পর আপনি যদি উত্তীর্ণ হওয়ার পরে আপনার কি ধাপ, মৌখিক পরীক্ষার ধাপ। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপরে কিন্তু আপনার সার্টিফিকেট নিয়ে আপনাকে ডাকবে, তখন কিন্তু আপনার একবার ওই আবেদনের সঙ্গে আপনার সার্টিফিকেটটা মিলাই দেখবে, যে এই ব্যক্তি যে আবেদন করলো, এর কি কোনো আবেদনের সঙ্গে সার্টিফিকেটের কোনো পার্থক্য আছে কিনা নাই, তখন কিন্তু দেখবে। এখন বিষয় একটা হচ্ছে, আপনার যদি ওই যে শুধুমাত্র নামের একটা অক্ষর ভুল হয়, এম এর জায়গায় আর, এস এর জায়গায় এম, হ্যাঁ শুধুমাত্র একটা ভুল হয়েছে, একটা শব্দ ভুল হয়েছে, এই ক্ষেত্রে আবেদনের সময় তাদেরকে বললেই হবে যে এইরকম একটা, আপনাকে যখন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তখন একটা তারা দেখলেই হবে যে একটা শুধুমাত্র ওয়ার্ড ভুল হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সার্টিফিকেট তো ঠিক আছে, তাই না, ওইটা নিয়ে সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে, আপনি নামটা পুরোটাই ভুল করছেন, আপনার বাবার জায়গা, আমার জায়গাতে আমি বাবার নাম দিছি, আমার হচ্ছে মানে আমার নামের জায়গায় আপনার বাবার নাম দিছি, আবার হচ্ছে একটা বড় ধরনের ভুল হয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কিন্তু আলাদা। ওই যেটা বললাম, ছোটোখাটো ভুল হইলে ওরা সমস্যা নাই, ওটা ওনারা দেখে নিবে অনলাইন, ওনারা যখন দেখবে আবেদনের সাথে একটু একটু কম বেশি একটা শুধুমাত্র ওয়ার্ড ভুল হয়েছে, ওইটা নিয়ে তারা আটকাবে না, ঠিক আছে, ওটা হতেই পারে, স্বাভাবিক ভুল হবে, এটা স্বাভাবিক বিষয়, হতেই পারে, এটাও স্বাভাবিক। হুম। আর যেটা বললাম, যদি ভুলের পরিমাণটা হয় একেবারে বেশি, অন্যরকম পুরো নামটাই ভুল, সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন আপনাকে যখন আপনার যে
অর্থাৎ আপনার যখন হচ্ছে কাগজপত্রগুলো নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে মৌখিক পরীক্ষার সময়, তার আগ মুহূর্ত দিয়ে আপনাকে বিপিএসসিতে একটা আবেদন পাঠাতে হবে যে আমার আবেদনের সময় এইরকম একটা ভুল হয়েছিল, আমার এই ডকুমেন্টগুলো নেন, এই যে আমার এই সার্টিফিকেটের একটা মূল কপি বা একটা মানে ফটোকপি আপনি যদি ম্যানুয়ালি পাঠান, অর্থাৎ আপনি নিজে গিয়ে যদি দেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে ফটোকপি ইত্যাদি ইত্যাদিগুলো দিবেন। অথবা যদি আপনি মেইল করে সমস্যার সমাধান করতে চান বা তাদের হচ্ছে যোগাযোগ করে অনলাইনে, সেক্ষেত্রে আপনার যে ইনফরমেশনগুলো, আপনার রোল নাম্বার, তারপরে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে আপনার জন্ম তারিখ, এনআইডি কার্ড, আপনার নাম ঠিকানাগুলো দিয়ে তাদেরকে বলে ঠিক করে নিতে হবে। আর অথবা আপনি কিন্তু সরাসরি গিয়ে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে যে এরকম আবেদনের সময় একটা ভুল হয়েছিল, এই ভুলটা আমার ভুলটা আমার ঠিক করে দাও। তো তখন কিন্তু আপনাকে এই প্রসেস করে আপনার সমস্যার সমাধানটা করতে হবে, সেটা আমার যদি বড় ভুল হয়ে থাকে। আর ছোট ভুল হলে কোনো সমস্যা নাই, ওইটা একটা নামের একটা অক্ষর ভুল হতেই পারে, ওইটা আবেদনে ভুল হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো আমি মনে করি আপনারা এই সমস্যাগুলো নিয়ে, যারা ছোটোখাটো ভুল হয়েছে কোনো ধরনের সমস্যা নেই, যাদের এইরকম বড় ভুল হয়েছে পেমেন্ট করছেন, তারা যদি এরকম হয়ে থাকে আপনারা কোনো টেনশন নাই, আপনারা প্রিপারেশন নেন, পরীক্ষা দেন, লিখিত পরীক্ষা দেন, মৌখিক পরীক্ষার আগ দিয়ে আপনারা এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। সো এটারও পদ্ধতি আছে। আশা করি আপনারা এগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি আপনারা এই সম্পর্কে জেনেছেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো ভালো সার্কুলারগুলো আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ইনশাল্লাহ আমি আপলোড দেবো, আপনারা দেখবেন। এখান থেকে ভালো ভালো আপনি সার্কুলার জানতে পারবেন, এখান থেকে আপনি আবেদনের প্রসেসটা জানতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।